আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে এই সংবাদ শিরোনাম। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চায় দিল্লি। ব্রিফিংয়ে দুদেশের পররাষ্ট্র সচিব। যৌক্তিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, EU রাষ্ট্রদূতদের জানালেন প্রধান উপদেষ্টা। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে 17 দফা প্রস্তাবনা বিএনপির। আরপিও সংশোধন, ভোটার তালিকা হালনাগাদ এবং সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টার। দুদককে আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ টিআইবির। এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, জানালেন ডিএমপি কমিশনার। আসামিকে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফজরের সময় আমি বাসা থেকে অনেক সময় এসে নামাজ পড়াই এখানে মসজিদে। ওই সময় তো আমাকে কেউ গাড়ি নিয়ে আসবে না। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর সেভিংস খোলার জন্য নিজে ইউটিউব দেখে ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। আসলে বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। টাকাটা দিয়ে আর কি একটা বাইক ক্রয় করেছি। আমি আসলে এখন স্বাধীনভাবে চলতে পারতেছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার ও দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ঢাকা ভালোভাবে নিচ্ছে না বলেও তাকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ থাকলেও ঢাকার সাথে পারস্পরিক সহযোগিতাপূর্ণ, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক দিল্লি গড়তে চায় বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে 9 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠকে মিলিত হন তিনি। প্রায় 2.5 ঘণ্টা চলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক, যেখানে স্থান পায় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের চলমান উত্তেজনা, সংখ্যালঘুদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন এবং ভিসা সহজীকরণ সহ নানা ইস্যু। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন রয়েছে ভারতের। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. 5 আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলা হয়েছে অভিযোগ করে দিল্লির এসব ঘটনায় উদ্বেগ আছে বলে জানান তিনি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে বিক্রম মিশ্রিকে জানানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি। আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো
উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর ভারতের কোনো কূটনীতিকের এটি প্রথম সফর। ঢাকা দিল্লির সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপপ্রচার চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বৈঠক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রার বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও ভারতকে জানানো হয়। এ সময় দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে তা দূর করতে ভারত আগ্রহী বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব। এ সময় ভিসা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের নির্দেশনা নিয়ে এ মাসেই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ সময় ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সকল ধরনের সহায়তা দিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 19 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের অত্যাচার, শোষণ, গুম, মানবাধিকার লঙ্ঘন, অর্থ পাচার, ব্যাংকিং খাত বিপর্যস্ত করার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচন কিভাবে ও কখন অনুষ্ঠিত হবে সে বিষয়েও রাষ্ট্রদূতদের বিস্তারিত বার্তা দেন তিনি। রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করার পর আমরা দ্রুতই নির্বাচন আয়োজন করব। কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তার নির্দেশনা নিয়ে চলতি মাসেই ঘোষণা দেওয়া হবে। দেশের বেশিরভাগ জনগণ চায় সংস্কারের পর নির্বাচন আয়োজন হোক। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের কথাও ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন প্রফেসর ইউনূস। নির্বাচন সহ রাষ্ট্র সংস্কারের সকল ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করছি। নির্বাচন আয়োজনে দেরি হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, তবে সংস্কার শেষ করেই নির্বাচন করতে হবে, কারণ নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন করবে ইইউ। বাংলাদেশকে সকল বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাবনা আসবে তা বাস্তবায়নে সহযোগিতা করা হবে। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন ইইউ প্রতিনিধিরা। ইইউ সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতদের নিয়ে সরকার প্রধানের এমন আলোচনার উদ্যোগ এবারই প্রথম। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সবকিছু সহজ।
বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে অত্যাবশ্যকীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কারে 17 দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সংস্কার প্রস্তাবনা কমিটির প্রধান মঈন খান জানান, নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে সেজন্য আরপিও সংশোধন, নির্বাচন কমিশন নীতিমালা সংশোধন, এনআইডি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ এবং সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ সহ বিভিন্ন বিধিমালা সংস্কারের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার প্রস্তাব তুলে ধরতে সংবাদ সম্মেলন করে দলটির নির্বাচনী সংস্কার কমিটি। কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান 17 দফা প্রস্তাবনার মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে যথেচ্ছা ব্যবহার করেছে। আওয়ামী লীগ সরকার নিজেদের সুবিধা মতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেছে। এসব পরিবর্তনে আরপিও সংশোধন সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে বিএনপির সংস্কার প্রস্তাবে। প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে কুক্ষিগত করতে পারে সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে। আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে, যারা মেজরিটি হবে তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে। এখানে আমি ম্যানিপুলেট করতে যাবো কেন? সেটাই করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়। আমরা সেগুলো সংশোধন চেয়েছি। সংস্কার কমিটির অপর দুই সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সদিচ্ছা থাকলে সবকিছু গুছিয়ে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগার কথা না। এখন আপনি এই সংস্কার প্রস্তাবে যদি আপনি এমন নতুন কিছু নিয়ে আসেন যেগুলো মানুষের বুঝে উঠতে সময় লাগবে বা বোঝাইতে সময় লাগবে, তাহলে ভিন্ন কথা। আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলোর প্রস্তাব মেনে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি বিলম্ব হবে। রোগ হচ্ছে কেয়ারটেকার সরকার না থাকাটা। কেয়ারটেকার সরকার পুনর্বহাল হলে এই সমস্ত উপসর্গ আর থাকবে না। ফেয়ার ডিলিমিটেশন, সাংবিধানিক সাপোর্ট, লিগ্যাল সাপোর্ট এবং ডিলিমিটেশন প্রপার আর কেয়ারটেকার ইন প্লেস, এগুলো যদি হয় সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। অতীতে নানা অপকর্মের সাথে জড়িতদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার সুপারিশ করা হয় বিএনপির প্রস্তাবনায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বুধবার ঢাকা আখাউড়া যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি এম মোনায়েম মুন্না। এ সময় ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ সরকারকে বিব্রত করার চেষ্টা সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন যুবদল সভাপতি। শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে। ভারতের কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের কেউ কেউ বৈষম্য টিকিয়ে রাখার পক্ষে যুক্তি দেখালেও তা ভবিষ্যতে ভালো ফলাফল বয়ে আনবে না বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে যারা এখন সংস্কারের বিপক্ষে তাদের প্রতিহত করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের সুযোগ বারবার আসবে না, তাই এখনই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজধানীতে 2 দিনব্যাপী নাগরিক সংলাপের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, হাল ছেড়ে দিলে চলবে না, সংস্কারের এমন সুযোগ বারবার আসবে না। একটা পরিবর্তন তো বড় হয়েছে 5ই আগস্ট এবং একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে।
একটা সুযোগের জানালা সৃষ্টি হয়েছে। সংলাপের সঞ্চালক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যুক্তি দিয়ে বৈষম্য টিকিয়ে রাখার পরিণাম কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না। বৈষম্য বিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভিতরে কেউ না কেউ আমরা লক্ষ্য করছি যারা বিভিন্ন ধরনের বৈষম্যকে টিকিয়ে রাখার পক্ষে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিচ্ছে। বৈষম্য বিরোধী চেতনার মূল যে তাৎপর্য তাকে কিন্তু তারা ক্ষুণ্ণ করছে, যারা বাধ্যত অনেক সময় বৈষম্য বিরোধীর কথা বলেই কিন্তু আজকে এই পরিবর্তনের অংশ হিসেবেই আছে। সংস্কার কমিশনগুলোতে নারী ও সংখ্যালঘুদের যথাযথ মূল্যায়ন না করাকে সরকারের অদূরদর্শিতা বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয়। এই গঠনটা সঠিক হয় নাই এইটা আমরা মনে করি, কারণ এখানে প্রতিনিধিত্ব ঠিক মতো হয় নাই এবং এটা সমস্ত কমিশনের ভিতরে। তা স্বীকার করেন দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধানরা। আমি অন্তত জানতাম না যে আমার কমিশনে আর কে কে থাকবেন। যে সিদ্ধান্ত এই কমিশন গঠনের সাথে এবং এখতিয়ারটাও শুধুমাত্র একটা বাক্যে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ কার্যকর করার জন্য কি করণীয় সেই সুপারিশ পালন করে, এর বাইরে আর কিছু আমরা জানি না। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য। ১৭০০ কোটি টাকা যে লেনদেন হয় এটা কিভাবে আমরা করি, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রৌনক জাহানের সভাপতিত্বে সংলাপে বক্তারা বলেন, সরকার, আমলা ও রাজনীতিবিদদের মানসিকতার বদল না ঘটলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বপ্ন দেখলে একদিন তা বাস্তবে পরিণত হবে। বেগম রোকেয়া দূরদৃষ্টি সম্পন্ন স্বপ্ন দেখেছেন বলেই অনেক কিছুই এখন বাস্তবায়ন হচ্ছে। তিনি আরও বলেন, বেগম রোকেয়ার কল্পনা শক্তি ছিল প্রখর। যারা রোকেয়া পদক পেয়েছেন তাদের স্বপ্নগুলো তখন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এবছর ২১ জনকে বেগম রোকেয়া পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে কল্পনা শক্তি, তার সুলতানার স্বপ্ন, অবাক লাগে। কি চিন্তা তার, এবং সে চিন্তা লিখে গেছে, মনকে আরেক দুনিয়াতে নিয়ে গেছে। কল্পনার শক্তিটা আসে এই জন্য, কল্পনা ছাড়া বাস্তব সম্ভব না। যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে, যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ এই কল্পনা শক্তি আমার আয়ত্তের ভেতরে, যেটা সুলতানার স্বপ্ন, সুলতানার কল্পনা। চাঁদে যাওয়ার কল্পনা করেছি, মানুষ একদিন চাঁদে গিয়েছে। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দুদককে আমলাতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ দেন। বিস্তারিত রচনা দাসের রিপোর্টে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দুদক ও উচ্চ আদালতের মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশের মানুষ ন্যায় বিচার পায়নি। এমনকি প্রক্রিয়াগত ভুলের কারণে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও 10 বছরের জেল দিয়েছিল আদালত। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না।
দুদক তার দাসে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকারের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে করা সব অন্যায় ও দুর্নীতি থেকে মুক্তি পেতে একটি দুর্নীতিবাজ রাষ্ট্রকাঠামো গঠন করেছিল। যে ধরনের তথ্য পাচ্ছে সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছে তার চেয়ে হাজার গুণ বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সঙ্গে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। এ সময় আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ জানিয়ে দেশের জনগণকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের ঘটনায় করা মামলায় আসামিকে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করলে অভিযুক্ত পুলিশ ও বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর মিন্টো রোডে মিট দ্য প্রেসে তিনি বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকেই শুধু গ্রেফতার করা হবে। মামলা বাণিজ্যে চাঁদাবাজির অভিযোগে এর মধ্যে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট মনির হোসেন তপুর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলন। শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবের সময় পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চান তিনি। ৫ আগস্টের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, সবার সহযোগিতায় পুনরায় সক্রিয় করা হচ্ছে বলে জানান তিনি। এই দেশ স্বাধীন হওয়ার পরেও তো এরকম যারা পাকিস্তান পিরিয়ডে চাকরিতে ছিল, ডিউরিং লিবারেশন পিরিয়ডে চাকরি ছিল, সবার চাকরিতে খাওয়া হয় নাই। তো এইরূপ যে ৮০ থেকে ৯০,০০০ লোক রিক্রুটেড হয়েছে, আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। জুলাই আগস্টের মামলায় কাউকে হয়রানি, নির্যাতন কিংবা ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন নয়া কমিশনার। দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না, তাদের ভিতরে হয়তো গুটি কয়েক লোক, ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না, গুটি কয়েক লোক জড়িত ছিল। এখন বাস্তবে যেটা ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, এবং আপনারা খবর নেন, একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে অনিয়মকারীদের বিরুদ্ধে মামলার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। বিগত সরকার অনুমতি দেয় মহানগরীতে অটোরিকশার পরিমাণ বেড়েছে বলে জানান ডিএমপি কমিশনার। মহান বিজয়ের মাসে গুরুত্বপূর্ণ ৩টি দিবসকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভারত পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ থেকে শেখ হাসিনার উৎখাত হওয়াকে ভারতের সবচেয়ে বড় পরাজয় বলে উল্লেখ করেন তিনি। ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান। এতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক ধারাকে সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হয়েছে। এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এছাড়া পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তেলের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানান। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে ২০% বেশি দাম বেড়ে যাওয়ায় যৌক্তিক কারণেই তেলের দাম বাড়ানো হয়েছে। এছাড়া তেল এবং আলুর দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে বলেও দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে এডিবল ওয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই এই তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাল্লাহ বন্ধ হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনগণের জীবনযাত্রায় স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে রাজস্ব আদায় কমলেও বাজার পরিস্থিতি সহনীয় হলে ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে আবার ভ্যাট বাড়ানো হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিশ্ব ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ সময় ব্যবসায়ীদের আস্থা এনে কাজ করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য জনস্বার্থে ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অগ্রিম কর, অগ্রিম আয়কর এবং ভিএটি ক্ষেত্রে আমরা ব্যাপক হারে ছাড় দিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্য যাতে আমাদের জনসাধারণের ক্রয়সীমার মধ্যে থাকে, এর ফলে আমাদের আদায়ের পরিমাণ বেশ নেগেটিভ। এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে। যদিও আমরা জনস্বার্থে এই কাজগুলো করেছি অল্প সময়ের জন্য, আমরা আশা করি যে পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলে আবার আমরা আমাদের রেগুলার যে ভ্যাট রিজিম সেখানে ফেরত আসব। এবারে পার্টেক্স খেলার খবর। সিলেটে তৃতীয় টি-20তে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিলেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 33 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে 71 রানের জুটি করে বড় সংঘের ভিত পায় টাইগ্রেসরা, কিন্তু পরবর্তী ব্যাটাররা তা কাজে লাগাতে পারেননি। তাতে 7 উইকেটে 123 রান তুলে জ্যোতির দল 45 রান করেন সুবহানা মুস্তারি। জবাবে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। তবে লরা ডিলানির 31 বলে অপরাজিত 36 রানের ইনিংসে 1 বল হাতে রেখে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার ঘরের মাঠে এআইইউবিকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা। প্রথমবারের মতো শিরোপা জিতে উৎসবের আমেজে ভাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রেফারি খেলা শুরুর বাঁশি দেওয়ার সাথে সাথেই উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলা শুরুর 14তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে পায়ের দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এআইইউবির অধিনায়ক ফয়েজ আহমেদ। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। 1 মিনিটের মধ্যে ডি বক্সের বাইরে থেকে চমৎকার এক কিক নিয়ে দলকে সমতায় ফেরান ড্যাফোডিলের অমিত হাসান। প্রথমার্ধে যোগ করা সময়ে মাহবুবুর রহমান জুয়েলের গোলে ব্যবধান বাড়ায় ড্যাফোডিল। 2-1 গোলে এআইইউবিকে হারিয়ে প্রথমবারের মতো একদল হেরেছে। তবে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে অভিভূত দর্শক বললেন, এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত। আন্তঃবিশ্ববিদ্যালয় এল ক্লাসিকো বললে ওটা ভুল হবে না। এআইইউবি আমাদেরকে একটা দিয়ে দিল, 1 মিনিটের মধ্যে আবার ডিআইইউ একটা শোধও করে দিল। আমার একদম গলা ফেটে গেছে, দেখতে পাচ্ছেন কি লেভেলের আমরা এক্সাইটেড। ফুটবল খেলা অনেক ভালো লাগে, মানে আমরা অনেক দূর থেকে আসছি। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ডেফোডিলে আসবেন, ঘুরবেন, চিল করবেন, খেলাধুলা করবেন, কাপ নিয়ে যেতে পারবেন না, কাপ আমাদেরই থাকবে। আয়োজকরা জানান, দেশের ফুটবলকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন তারা। মূল বিষয় হচ্ছে ফুটবলটাকে জনপ্রিয় করে তোলা, ভালো ভালো খেলোয়াড় তুলে আনা। বাংলাদেশে যে ফুটবলের যে একটা জোয়ার ছিল 80-90 দশকের দিকে,
সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনা। ফুটবল পুনর্জাগরণ দরকার এবং আমাদের এই চেষ্টা অর্থাৎ আন্তঃবিশ্ববিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা সে ফুটবলের পুরনো ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই। খেলার কোনো বিকল্প নেই, ইয়াং জেনারেশনকে খেলায় উদ্বুদ্ধ করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতা আছে। এটিএন বাংলা বরাবরই সেই জন্য খেলার সাথে সম্পৃক্ত থাকে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইস্পাহানি ও প্রথম আলোর কর্মকর্তারা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে আবারও মনে হচ্ছে ফুটবলের সে হারানো গৌরব আবারও ফিরে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভাবেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে বাংলাদেশের ফুটবল আবারও তার হারানো গৌরব ফিরে পাবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক করতে চায় দিল্লি। ব্রিফিংয়ে দুদেশের পররাষ্ট্র সচিব। যৌক্তিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইইউ রাষ্ট্রদূতদের জানালেন প্রধান উপদেষ্টা। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে 17 দফা প্রস্তাবনা বিএনপির। আরপিও সংশোধন, ভোটার তালিকা হালনাগাদ এবং সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টার। দুদককে আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাব মুক্ত করার পরামর্শ টিআইবির। এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, জানালেন ডিএমপি কমিশনার। আসামিকে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।